এই যে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমাদের এখানে গ্যাসের সমস্যা, গ্যাস নাই আজকে 2 দিন ধরে। তো আমি তো মোহাম্মদপুর এলাকায় থাকি, এখানে গ্যাস নাই। ঢাকা শহরে আর কোন কোন এলাকায় গ্যাস নাই আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি গ্যাস নাই দেখে বিকল্প হিসেবে কি করব, রাইস কুকারে রান্না করব। তো এই যে আজকে রাইস কুকারে এই যে প্রথমে দুধ জাল দিব, তারপরে আমি রান্না করব করলা ভাজি করব, করলা দিয়ে আলু দিয়ে করলা ভাজি করব। তার জন্য এই যে পেঁয়াজ মরিচ রসুন এটা কাইটে নিচ্ছি। আর এখানে পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই যে পুঁই শাকটা নিচ্ছি, আর এই যে আলু আর পুঁই শাকের ডাঁটা একসাথে কাইটা ধুয়ে এগুলি পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছটা এখনও পরিষ্কার করা হয় নাই, চিংড়ি মাছটা পরিষ্কার করা হলে আপনাদেরকে দেখাবো। আর আমার ছোট্ট বাসা, তো আমাকে এইখানটায় রান্না করতে হয়, কারণ ওই যে দেখা যাচ্ছে ফ্রিজের লাইন ওইটা, তো ওই লাইন থেকে আমাকে রাইস কুকার চালাইতে হয়। কারণ নর্মাল কোনো লাইন থেকে যদি আমি এটা ব্যবহার করি তাহলে হবে, রাইস কুকারটা নষ্ট হয়ে যাবে, তার জ্বলে যাবে। তাই ওই যে ওইটা মেন লাইন থেকে আমি লাইন দিয়ে তারপরে আমি এখানে রান্নাটা করব। তো আসেন রান্না করি আর আপনারা দেখতে থাকেন আজকে আমি কিভাবে রাইস কুকারে রান্না করি। এবং যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু রাইস কুকারে, এই যে আমি ভাতও রান্না করব। আমার হচ্ছে এই যে 2টা হাঁড়ি, ওই কালোটা হচ্ছে ভাতের হাঁড়ি আর এই স্টিলটা হচ্ছে তরকারির হাঁড়ি। তো আমি আগে দুধটা জাল দিয়ে অন্য একটা পাত্রে ঢাইলা নিব, পরে আমি ওইটাতে ভাত রান্না করব। আর করলা ভাজি হবে, আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হবে। এই হচ্ছে আজকে আমার রান্নার সরঞ্জামাদি। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি। তো এই যে প্রথমেই আমি দুধের হাঁড়িটা বসাই দিলাম, দুধটা আগে জাল, দুধটা বসাই দিচ্ছি। যে দুধটা ঢাইকা দিই, এটার মতো হইতে থাক। এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ দেখতেই পাচ্ছেন বলক এসে পড়ছে। তো এটা হচ্ছে আমার ভাত রান্নার যে হাঁড়িটা, ওইটার মধ্যে আমি ভাত বসানোর আগে দুধটা জাল দিয়ে নিলাম। দুধটা এখন আমি ঢেলে রাখবো, পরে এটাতেই আমি ভাত রান্না করব। আসলে ঢাকা শহরে প্রায় দেখা যাচ্ছে যে ভীষণ গ্যাস সংকট হচ্ছে। তো আমাদের বিল্ডিংয়ে তেমন একটা গ্যাসের প্রবলেম হয় না। তো হঠাৎ করেই কি হলো, গতকাল থেকে গ্যাস নাই। তো আমি কি করব, আমার ঘরে রাইস কুকার আছে। তো এইটাকে আমি মানে বিভিন্নভাবে এটা আমি ব্যবহার করা শুরু করে দিলাম। এই যে এখন এটা হচ্ছে আমার তরকারি রান্না করার হাঁড়ি। তো এইটাতে আমি এখন এই যে তেল দিয়ে দিলাম, এটাতে আমি করলাটা ভাজা নিব। তো আগে আমি রসুনটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে আমি বাদবাকি যে সবজিগুলো ওগুলো একে একে দিয়ে দিব। তো আমি কিভাবে রাইস কুকারে রান্না করি এটা আপনারা দেখেন। অনেকেই বলে যে রাইস কুকারে রান্না করতে ভয় লাগে, রান্না করা যায় না। কিন্তু না, আমি আসলে গত 2-3 মাস আগেও একবার এরকম গ্যাসের সমস্যা হয়েছিল। তখন আমি রাইস কুকারেই 5 দিন গ্যাস ছিল না। তো 5 দিনই আমি রাইস কুকারে রান্না করি এবং পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক ছিল। আর এখন আবার সেই সমস্যা, তো আমি তাই আবার রাইস কুকারটা নামায় রান্না শুরু করছি। তো রসুনটা এই যে আমি যে ফোড়নে দিয়েছিলাম এটা প্রায় 50% ভাজা হয়েছে। তো এখন আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি আগে ভাজা নিব, কারণ করলার চাইতে আলুটা যেহেতু একটু শক্ত। আর এখানে তো আর কোনো পানি ব্যবহার করব না, কারণ রাইস কুকারে যে কোনো কিছু রান্না করতে গেলে ওই যে নর্মাল চুলায় রান্না করলে যে ভাজা ভাজা হয় ওইটা কিন্তু হয় না। সবজিটা কিন্তু একটু কাঁচা কাঁচা টাইপের ভাজা হবে। তো আমি এটা এখন ঢাইকা আগে আলুটা ভাজবো, তারপরে আমি করলাটা দিব। তো আপনারা যারা রাইস কুকার ব্যবহার করতে চান, আমার এই রান্নাটা, আমার এই ব্যবহারের নিয়মটা একটু ফলো করতে পারেন। ফলো করলে আপনারা এইভাবে এখানে সবজি ভাজি বলেন, ঝোলালা তরকারি বলেন, যে কোনো কিছু করা যায়। যেমন আজকে আমি দুধ জাল দিছি, ভাত রান্না করব, করলা ভাজি করব এবং আমি কিন্তু একটা শাকের একটা ঝোল তরকারি রান্না করব। তো একটা পরিবারের জন্য চার পদের রান্না, ভাত, একটা ঝোল তরকারি, একটা ভাজি, একটা দুধ জাল দেওয়া ইনাফ, এতটুকুতে হয়ে যায়। হ্যাঁ, তারপরেও যদি কেউ অনেক বেশি খান তাদের জন্য ভাই আমার কিছু বলার নাই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটাতে কিন্তু ভাজা করা যায় না। যেমন আমি একটা বড় মাছ রান্না করব, যদি আমি মাছটা ভেজে রান্না করতে চাই এটা কিন্তু সম্ভব হবে না, কারণ এখানে ভাজাটা করা যায় না। কড়াইটা গরম হলেও এখানে যদি মাছ দেওয়া হয়, মাছটা দেখছি যে তলানিতে লেগে যায়, মাছ ভেঙে যায়, তাই এর জন্য আর ওইটা করা যায় না, কষায়া রান্না করা যায়।
তো আমি তো তারপর দেখেন আমি কিভাবে ভাজিটা করি, এবং ভাজিটা লাস্টে গিয়ে দেখতে পারবেন যে কত সুন্দর কালারের একটা ভাজি হয়েছে। এবং আমি কিন্তু এটা খাওয়ার পর ভয়েস ওভার করছি, রান্নাটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো যারা রাইস কুকার ব্যবহার করে রান্না বাড়া করতে চান তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে যদি আপনাদের মনে হয় করা যায় তাহলে আপনারাও রাইস কুকারে এইভাবে রান্না করবেন। আর হচ্ছে যদি কারো ভালো লেগে যায় তাহলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস, এবং আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে বা অন্য পরিবারের অন্য কারো সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে তাদেরও যেন কাজটা যেন মানে উপকারে যেন আসে। তো আ আসলে কি বলবো, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে। আর আমরা যারা গৃহিণীরা আছি, সংসারে রান্না-বাড়া, খাবারটা জোগাড় করে রাখাটা কিন্তু আমাদের গৃহিণীদের কাজ। পুরুষ মানুষ বাহিরে যাবে, টাকা রোজগার করবে, বাজার করে এনে দিবে, তাদের দায়িত্ব এতটুকু। কিন্তু আসলে খাবারটা রেডি রাখা এবং পরিবারের মানুষের সামনে খাবারটা সময় মতো পরিবেশন করা, এটা কিন্তু আমাদেরই দায়িত্বের ভিতরে পড়ে। আর হোটেল থেকে খাবার কিনে খাবো, ভাই কয় বেলা খাওয়া যায় হোটেল থেকে খাবার এনে? আর হোটেলের খাবার অতটাও স্বাস্থ্যসম্মত না। তারপরে আবার দামও বেশি নেয়। এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হয়, গ্যাস থাকে না, তখন আশেপাশের হোটেলগুলিতে দেখা যায় খাবারের দাম এত বেশি চায় যে মনে হয় যে আকাশ মাথায় ভেঙে পড়বে, এমন অবস্থা হয় আরকি। তো আর পরিবারে আমরা প্রায় ৩-৪ জন মানুষ আছি। তো আমরা তো আসলেই সবাই তো আর হোটেল থেকে অত পর্যাপ্ত খাবার কিনে এনে খাবো, অতটাও সম্ভব না, এবং প্রতিবেলা এনে খাবো সম্ভব না। এর জন্য আমি বাসাতেই রান্নাটা করি এবং ভালো রান্না হয়। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন। যাদের গ্যাসের সমস্যা আছে বা অনেকেই আছে লার্কি চুলায় রান্না করেন, তারা কিন্তু একটা রাইস কুকার কিনতে পারেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। আমি কিন্তু এখানে হলুদ দেইনি। যাতে করল্লাটা যাতে সবুজ, সবুজ কালার থাকে ওইটা রেখেই আমি রান্নাটা করেছি। তো এখানে যেহেতু ভাজি করেছিলাম, ভাজিটা আমি অন্য একটা বাটিতে ঢেলে রেখে আমি আর এই কড়াইটা ধুই নাই। কারণ ভাজি কড়াই তো, এটা আবার ভিজালে পানি সহকারে দেওয়া যাবে না। তো আমি এখানে এখন শাক তরকারিটা বসাই দিচ্ছি। আমি চিংড়ি মাছ দিয়ে, পুঁইশাক দিয়ে, আলু দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকেন আমি এই রান্নাটা কিভাবে করি। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা তো আর এখানে ভাজা, ভাজা করা যাবে না। এর জন্য পেঁয়াজটা দেওয়ার পরেই আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। তো আমি কাঁচামরিচ দিয়ে রসুনটা ব্লেন্ডার করে বাটিতে রেখে দিয়েছি। রসুন বাটাটা দিব। দেওয়ার পরে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ এটা ঢেকে দিলে তাড়াতাড়ি দেখা যায় পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। রসুনটারও যে একটা কাঁচা গন্ধ আছে ওইটা দূর হয়ে যাবে। তো এইভাবে করেই রান্নাটা করা যায়। একেবারে মচমচা করে ভাজা না গেলেও পেঁয়াজ যে সিদ্ধ হবে না তা কিন্তু না। যখন দেখব যে প্রায় 40-50% এটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে একটু পানি দিয়ে অন্য ময় মসলা দিয়ে এটা আমি কষায়ে নিব। এভাবে আপনারা রান্নাটা করতেই পারেন। তো ঢাকা শহরে সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে। ঢাকা শহরে আমরা যারা আ নিজেদের বাড়ি বলি আর ভাড়া বাসায় বলি, অনেকে তো আছে এখনো গ্যাসের লাইনই পায়নি। তারা সিলিন্ডারে রান্না করে। আচ্ছা যাই হোক, সিলিন্ডারে যারা রান্না করে তাদের হিসাবটা আলাদা। সবসময় গ্যাস থাকে, বা গ্যাসটা ফুরিয়ে গেলেও তারা আরেকটা মানে বিকল্প হিসেবে রাখে। আর আমরা যারা লাইনের গ্যাসে রান্না করি তাদের কিন্তু সমস্যা। যখনই লাইনে কোনো সমস্যা হয় বা কাজ করে, তখনই প্রায় সময় দেখা যায় যে বাসায় গ্যাস থাকে না। আমার বাসা তো তাও ভালো। আমার একজন পরিচিত একটা ফ্যামিলি আছে। ওদের বাসায় তো গ্যাসই থাকে না। ওদেরকে সেই ভোর ৫ টার আগে উঠে রান্না করতে হয়, এবং এটা ডেইলি রুটিন হয়ে গেছে। আমাকে ওরা বলল যে ডেইলি আমাদের দিনের বেলা সারাদিন গ্যাস থাকে না। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের বাসায় ভালোই গ্যাস থাকে। সারাদিন গ্যাস থাকে। আমি কিন্তু সকালে একবার আর বিকালে একবার রান্না করি। দারুণভাবে আমার রান্নাটা হয়ে যায়। কিন্তু এই যে আ এখন একদম টোটালি পুরাই, আমি যে এলাকাটায় থাকি মোহাম্মদপুর এলাকা, টোটাল এলাকায় গ্যাস নেই। তো টোটাল এলাকায় যখন গ্যাস থাকবে না তখন আমার বাসায় থাকবে না। এটাই স্বাভাবিক একটা বিষয়। তো তখন আমি বিকল্প হিসেবে আমার রান্নার জন্য এটার ব্যবস্থা আছে, আমি এটাই করি। কিন্তু ১ম বার যখন এর আগে ২-৩ মাস আগে যখন গ্যাসের সমস্যা হইছিল, ৫ দিন গ্যাস ছিল না। একদম টোটাল একটা সেকেন্ডের জন্য চুলা জ্বলে নাই। তখন কিন্তু আমি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম, এবং আ আমাকে আসলে আমি ভাত ছাড়া থাকতে পারি না। আমি একটু ভাত খেতে পছন্দ করি। তো আমি আমার হাসব্যান্ডকে হোটেলে পাঠাইছিলাম আমার জন্য খাবার আনার জন্য। হোটেল থেকে হোটেলওয়ালারা আমাদেরকে ভাত দিচ্ছিল না। তারা বলতেছিল যে, "আমাদের যারা রেগুলার কাস্টমার আমরা তাদের কাছেই ভাত বিক্রি করব, আপনাদেরকে দিব না। আপনারা আজকে গ্যাস নাই দেখে হঠাৎ করে
করে আসছেন, আপনাদেরকে দিব, তখন আমার যে রেগুলার কাস্টমার তাদেরকে আমি কোত্থেকে দিব খাবারটা? তাদের তো কম পড়ে যাবে। এরকম মানে মোটামুটি একটু খারাপ আচরণই করতেছিল। তখনই আমি গিয়ে এই রাইস কুকারটা আমার হাসব্যান্ডকে নিয়ে গিয়ে আমি রাইস কুকারটা কিনে আনি। তারপরে ৫ দিন আমি আলহামদুলিল্লাহ রান্না করে খাই। আমার কোনো সমস্যা হয় নাই। আর আজকে তো ২ দিন ধরে, যেমন গতকালকেও রান্না করেছি, আজও রান্না করতেছি। এখন কবে যে গ্যাসের লাইন ঠিক হবে আর গ্যাস মানে চুলায় আসবে একমাত্র আল্লাহই জানে, আল্লাহই ভরসা, আমি কিছু জানি না। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর রসুনটা যখন আমার মোটামুটি ভাজা হয়ে গেছিল, তখন আমি ওখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। দেশি ছোট, ছোট গুঁড়া চিংড়ি দিয়ে আমি এই পুঁই শাকটা রান্না করতেছি। আর দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সামান্য একটু হলুদ, একটু লবণ দিয়ে ডাঁটা আলু দিয়ে কষায়া এখন আমি একটু ১/২ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আ না, পানিটা এখনো দেই নাই মনে হয়, নাকি দিচ্ছি আমি এটা খেয়াল করি নাই। তো এটা আমি এখন একটু কষাবো। এটা কষানো হলে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে শাকটা দিলে আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে আমি ভাতটা করে নিবো। এই আরকি আজকের রান্না-বাড়া। খুবই সাধারণ এবং সিম্পল রান্না, কিন্তু বিপদের দিনে মানে এটা খুব পরম উপকারী একটা আ জিনিস হয়ে আমার আ মানে লাইফে এখন আছে রাইস কুকার। মানে এটাকে নামে রাইস কুকার, কিন্তু এটা রাইস কুকার না। এটা আমি মানে বিভিন্নভাবে ব্যবহার করতেছি। ভাত, দুধ, তরি-তরকারি, ভাজি সব ধরনের রান্না-বাড়া করতেছি। ও আমি তখন ঝোলের পানিটা দেই নাই। এই যে এখন আমি একটুখানি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। কারণ রাইস কুকারে আরেকটা বিষয় হচ্ছে, এখানে না খুব অল্প পানি দিয়ে রান্না করতে হয়। কারণ খুব ভালোভাবে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে দেখা যায় যে সেদ্ধ হয়ে কেমন যেন ল্যাটল্যাটা হয়ে যায়। আর ওই টাইপের খাবারগুলি তো ভালো লাগবে না। তো একদম সুন্দর অল্প একটু পানি দিয়ে এটা আমি এখন সুন্দরভাবে কষায় নেব। কালারটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কালারটা। মানে মসল্লার মাপটা যদি সঠিক হয়, যেকোনো রান্নার কালার সুন্দর আসে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। যেমন আমি যে করল্লা ভাজিটা আ করছি, ওইটা কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করি নাই। মানে সবুজ একটা কালার রেখে আমি করল্লা ভাজিটা করছি এবং খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর যখন শাকটা রান্না করতেছি, তখন আমি এখানে অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিছি। যদি কাঁচামরিচ দিছি, কিন্তু অল্প কাঁচামরিচ দিছি, কারণ জানেনই তো এখন বাজারে কাঁচামরিচ ৳২০০ কেজি। বেশি কাঁচামরিচ বাসায় ছিল না। যদি আমার বাসায় আরও বেশি কাঁচামরিচ থাকতো, তাহলে এখানে আমি কাঁচামরিচের ঝাল দিয়েই শুধু রান্নাটা করতাম। কিন্তু অল্প কাঁচামরিচ, ওদিকে একটু ঝাল না হলে ভালোও লাগবে না। তাই আরকি না পারতে আমি এখানে ১/২ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তারপরও খাবারটা কিন্তু খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আপনারা রান্নাটা চাইলেই ফলো করতে পারেন। আর যদিও আমি জানি অনেকে আছেন আমার থেকে খুব ভালো, ভালো রান্না জানেন। তারা কিন্তু আমার এই রান্নাগুলো না ফলো করলেও পারেন। তারপরও একবার একটু ট্রাই করে দেখতে পারেন। কারণ আমরা চাইলেই তো একজন আরেকজনের মতো করে একটু রান্না করে আ খাবারের মানে ভিন্ন টেস্ট নিতেই পারি, তাই না? তো এই যে এটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বলকের জন্য অপেক্ষা করব। বলক আসলে তখন আমি ইয়ে করব। আমি সকালে আবার আরেকটা কাজ করছিলাম। আমার তো ২ টা বিড়াল বাসায়। বেড়ালের জন্য মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছিলাম এই যে এই হাঁড়িটার ভিতরে। সেদ্ধ করে ওইটা আবার আরেকটা বাটির মধ্যে ঢেলে রেখে পরে এটা আমি মেজে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে তারপরে এখন আবার এই যে বিকালবেলা আমি এই রান্নাবাড়াগুলো করতেছি। তো যাই হোক, এইভাবে আপনারা রাইস কুকার ব্যবহার করবেন এবং যদি একটু যত্ন করে ব্যবহার করা হয়, ইলেকট্রিক জিনিসগুলি কিন্তু বেশ অনেকদিন কিন্তু ব্যবহার করা যায়। আর যদি অবহেলা করা হয়, অযত্ন করা হয়, তাহলে জিনিস আসলে কোনো কিছুই টেকে না। অযত্ন অবহেলায় যেকোনো জিনিস খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর যত্ন করে ব্যবহার করলে যেকোনো জিনিস কিন্তু লং লাস্টিং হয় এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়। আর আমাদের এত কষ্টের টাকা দিয়ে যখন আমরা সংসারে একটা কিছু কিনি, সেটার প্রতি আমরা একটু যত্নশীল হব, মায়াশীল হব, এটাই তো স্বাভাবিক। তাই না? অযত্ন করে কোনো কিছুই আমরা ব্যবহার করব না। কারণ অপচয়কারী শয়তানের ভাই। আমরা আশা করি শয়তানের ভাই হব না। আমরা ভালো মানুষ হয়ে সবকিছু যত্ন সহকারে ব্যবহার করব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, শাকের কড়াইটা আমি নামায় রাখলাম। এই যে ভাতটা বসাই দিলাম। তো ভাত রান্না করার আসলে তো দেখানোর কিছু নাই। ভাতটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ভাত যখন হয়ে যাবে অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে।